Which Navratna in Akbar's court managed the financial affairs of the empire? টাকা পয়সার ব্যাপারগুলো অর্থনৈতিক সিদ্ধান্ত আকবরের কোর্টে নবরত্নর মধ্যে কোন সদস্য নিতেন? চারটে অপশন আছে, তানসেন, ফকির আজিউদ্দিন, ফৈজি, তোডরমাল। এবার আমরা এর মধ্যে জানি তানসেন গান গাইতেন, একটু আগেই দেখলাম। রামতনু পান্ডে, যার অরিজিনাল নেম। তারপরে একটা অপশন অলরেডি এলিমিনেট হয়ে গেল। বাকি তিনজনের মধ্যে কে হবে, কে ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্সটা দেখতো? উত্তর কি হবে? আসানসোল, পূর্ত ভবন, কল্যাণী, শিলিগুড়ি, মালদা। উত্তরটা কি জানা আছে? ওকে, বলে দিচ্ছি। রাজা তোডারমাল ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স দেখতেন। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নবরত্ন সভায় নামটা খুব ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। রাজা টোডারমাল ফাইন্যান্সিয়াল অ্যাফেয়ার্স দেখতেন আকবরের সভায়, ঠিক আছে। অবভিয়াসলি আকবর স্কোর লেখা আছে। আকবরের সময়কালে মুঘল এম্পায়ারের অর্থমন্ত্রী ছিলেন টোডারমাল, রাজা টোডারমাল, ঠিক আছে। সেই জন্য টোডারমালের নামে একটা খুব ইম্পর্টেন্ট সিস্টেম চালু হয়েছিল, সেটার নাম হচ্ছে টোডারমাল বন্দোবস্ত, ঠিক আছে। এটার উপরেও অনেক কোয়েশ্চেন আসতে পারে। টোডারমাল বন্দোবস্ত বলে একটা সিস্টেম চালু হয়েছিল। এটা হচ্ছে একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম। আমরা ব্রিটিশ আমলে জানি প্রচুর ল্যান্ড রেভিনিউ সিস্টেম চালু করা হয়েছিল। জমিদারি সিস্টেম, জমিদারি প্রথা, রায়তবাড়ি প্রথা, মাহালবাড়ি প্রথা, এগুলো সব ব্রিটিশরা চালু করেছিল, তাই তো। ওই ধরনেরই একটু সিমিলার কাইন্ড অফ আর একটু সিস্টেম্যাটিক এগ্রিকালচারাল ল্যান্ড রেভিনিউ সিস্টেম চালু করেছিল রাজা টোডারমাল। উনি অর্থমন্ত্রী ছিলেন আকবরের কোর্টে, ঠিক আছে। সেই সিস্টেমের নাম দেওয়া হয়েছিল টোডারমাল বন্দোবস্ত, ঠিক আছে। বা সেটাকে আরেকটা ভাষায় কি বলতো? জাপ্তি সিস্টেম, ZABTI, ZABTI, জাপ্তি সিস্টেম এটাকে বলা হতো। টোডারমাল বন্দোবস্ত বা জাপ্তি সিস্টেম, এই রেভিনিউ সিস্টেম, এই ল্যান্ড রেভিনিউ সিস্টেমটাকে আকবরের অর্থমন্ত্রী রাজা টোডারমাল ইন্ট্রোডিউস করেছিলেন। তো এটা দিয়েও জিজ্ঞেস করতে পারে জাপ্তি সিস্টেম, আরেকটা এমসিকিউ যেটা এর মধ্যে থেকে ডিরাইভ করা যেতে পারে। জাপ্তি সিস্টেম কার দ্বারা নির্মিত হয়েছিল, বা হু ইন্ট্রোডিউস জাপ্তি সিস্টেম? দেন দ্য আনসার উইল বি রাজা টোডারমাল। and জাপ্তি সিস্টেম was introduced in the reign of which emperor? আনসার হবে আকবর, ঠিক আছে। একটা কোশ্চেন থেকে কতগুলো এমসিকিউ ডিরাইভ করা যাচ্ছে, প্লিজ নোট ইট ডাউন or keep it in mind. Ways to read MCQ. I'm merely not explaining the MCQs in today's class. I'm also explaining the techniques of how to read an MCQ book properly. When you take an MCQ book for revisioning the chapters we have studied from the textbook, you should deal with the MCQ in this manner. You must derive the MCQ which can be deciphered from a single MCQ. There are multiple MCQs, multiple answers that can be derived from a single MCQ. I am discussing the techniques today in this class along with these MCQs. Okay. The next question is Nadir Shah raised, acha, okay, this is an error. Let me clear it out. It will be attacked. Nadir Shah attacked India during the reign of Nadir Shah কোন রাজার আমলে ভারতবর্ষকে অ্যাটাক করেছিল? ঠিক আছে, আসানসোলে লোডশেডিং হয়েছে বাট কথা শোনা যাচ্ছে। নাদির শাহ অ্যাটাক ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ কোন রাজার আমলে নাদির শাহ অ্যাটাক করেছিলেন? দেয়ার আর 4 অপশনস, আকবর, ফারুক শিয়ার, শাহজাহান and Muhammad Shah. The answer will be Muhammad Shah, option B. Muhammad Shah was one of the later Mughal rulers who ruled for the maximum time. He ruled for almost 20 years plus. Okay, 20 years plus. He ruled for almost 20 years plus. I don't know the exact gap, and that is not also required in exams. You just remember Muhammad Shah was the longest ruling ruler of later Mughals. Later Mughals যে কজন রাজা ছিলেন যারা রুল করেছিলেন তাদের মধ্যে সবথেকে বেশি সময় রুল করেছিলেন কে?
মোহাম্মদ শাহ, এবং সেই মোহাম্মদ শাহর আমলেই কিন্তু নাদির শাহ, খুব ফেমাস একজন অ্যাটাকার, উনি ভারতবর্ষে অ্যাটাক করেছিলেন। কত সালে অ্যাটাক করেছিলেন সালটাও মনে রাখতে হবে, 1739 সালে। 1739 সালে নাদির শাহ ভারতবর্ষ অ্যাটাক করেছিলেন। তখন মুঘল সম্রাট কে ছিল? মোহাম্মদ শাহ। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, who was sitting on the Mughal throne when the British first entered their courts? এবার এটার ওপর অনেক কন্ট্রোভার্সি আছে। অনেক সময় বলা হয় র্যালফ ফিচ বলে একজন ট্রাভেলার, উনি who was sitting on the Mughal throne when the British first entered their courts? We have a lot of controversy regarding this question because Englishmen tried to send their ambassadors to India since the time of Akbar. আকবরের সময়কাল থেকেই ভারতবর্ষে ব্রিটিশ ট্রাভেলাররা আগমন করতে শুরু করে দেয়। আকবর যখন রাজা ছিলেন তখন যে ব্রিটিশ ট্রাভেলার ভারতবর্ষে এসেছিলেন তার নাম হচ্ছে র্যালফ ফিচ। ঠিক আছে, তার নাম হচ্ছে র্যালফ ফিচ, বাট ফর্মালি সে কিছু করতে পারেনি, সে কোনো অফিসিয়াল ফারমান জোগাড় করতে পারেনি, কোনো অফিসিয়াল ডকুমেন্ট ছিল না, সেই জন্য র্যালফ ফিচের আগমনটাকে অফিসিয়ালি কনসিডার করা হয় না। এবং অরঙ্গজেব যখন রাজা ছিলেন তখন অলরেডি অনেকেই চলে এসছে, সো দ্যাট ইজ অলরেডি এলিমিনেটেড ফ্রম দ্য অপশন। ঠিক আছে, পড়ে থাকলো কে? নাম তো হবে না, মুঘল এম্পায়ারদের সময় কিন্তু এসছিল, এটা আমরা জানি, ব্রিটিশাররা মুঘল এম্পায়ারদের সময় এসছিল ভারতে। তো পড়ে থাকলো কে? পড়ে থাকলো জাহাঙ্গীর। ওকে, জাহাঙ্গীর was the জাহাঙ্গীর was sitting on the Mughal throne when the Britishers first entered their court. এবং সেই ব্রিটিশারের নাম কি, যিনি প্রথম জাহাঙ্গীরের কোর্টে এসেছিলেন? তার নাম হচ্ছে উইলিয়াম হকিন্স। সালটাও মনে রাখতে হবে, the year in the year 1608, 1608, William Hawkins first came to India in the court of Jahangir and obtained the royal farman. Why this is considered? এটাকে কেন কনসিডার করা হয়? বিকজ হি অবটেন দ্য রয়্যাল ফারমান ফ্রম জাহাঙ্গীর। ওকে, রয়্যাল ফারমানটা অবটেন করেছিলেন বলেই কিন্তু জাহাঙ্গীরের কোর্টকেই কিন্তু আনসার হিসেবে নেওয়া হয়। তো আকবরের রয়্যাল ফিচকে কিন্তু কনসিডার করা হয় না, কারণ উনি অফিসিয়ালি কোনো ফারমান দেননি ব্রিটিশারদের ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য পারমিশন কে দিয়েছিলেন? জাহাঙ্গীর প্রথম দিয়েছিলেন। ওর জন্য যখন কোয়েশ্চেন করা হবে যে মুঘল থ্রোনে কোন রাজা অধিষ্ঠিত ছিল যখন ব্রিটিশাররা প্রথম ভারতে আগমন হয়, তখন আনসার হবে জাহাঙ্গীর। দ্য লজিক ইজ দ্যাট। কিন্তু যদি এই কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা হতো যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশম্যান হু অ্যারাইভড ইন ইন্ডিয়া, ঠিক আছে, একটু ঘুরিয়ে জিজ্ঞেস করা হতো, তখন কিন্তু আকবর হলেও হতে পারত। কেন না? র্যালফ ফিচ কিন্তু এসছিল, ঠিক আছে, তার নামটা রেজিস্টার্ড হয় না, খুব একটা আলোচিত হয় না, কারণ ফর্মালি কিছু উনি ফারমান পাননি বলে। বাট র্যালফ ফিচ ফার্স্ট কেম ইন দ্য কোর্ট অফ আকবর। কিন্তু ইংলিশম্যান ছিলেন, ব্রিটিশার ছিলেন না, বোধহয় পর্তুগিজ বা ফ্রেঞ্চ বা এদের কারো প্রতিনিধি হয়ে এসেছিলেন। ওকে, সো আমি আরেকবার কারেক্ট আনসার বলে দিই। রাজা টোডরমাল, নবরত্না সভার ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। নাদির শাহ ভারত আক্রমণ করেন। মোহাম্মদ শাহর আমলে ইন দ্য ইয়ার 1739। তারপর মুঘল থ্রোনে জাহাঙ্গীর অধিষ্ঠিত ছিলেন যখন ব্রিটিশরা ফার্স্ট তার কোর্টে এসেছিল। এবং কোন ব্রিটিশ এসেছিল? উইলিয়াম হকিন্স ইন 1608। উইলিয়াম হকিন্স ইন 1608। ওকে, কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করে নিন। ওকে, আসানসোল ছিল না, আমি আরেকবার রিপিট করছি সেই জন্য।
নবরত্ন সভায় রাজা টোটারমাল ছিলেন, উনি জাপ্তি সিস্টেমও আবিষ্কারক ছিলেন এবং উনি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন আকবরের কোর্টে। জাপ্তি সিস্টেম ওনারই আবিষ্কৃত, সেটাকে আরেকটা নামে ডাকা হতো, দ্যাট ইজ নোন অ্যাজ টোডারমাল বন্দোবস্ত। Next question is Nadir Shah attacked India during the reign of which Mughal emperor? Muhammad Shah was reigning India when Nadir Shah attacked India, and the year is 1739. We should also remember the year. Next question is who was sitting on the Mughal throne when Britishers first entered their court? The answer is Jahangir and not Akbar. Why? Because Jahangir has issued a royal firman to William Hawkins in 1608, and therefore officially we consider William Hawkins as the first British ambassador because he obtained the royal firman, and so the answer will be Jahangir. But unofficially Ralph Fitch appeared during the court of Akbar. Unofficially, without obtaining any firman, he just came, visited, and went away. Ralph Fitch came in the court of Akbar, but we do not consider it as the answer because there was no official firman collected during that visit. Okay, we consider Jahangir's visit. We consider William Hawkins' visit because he obtained the official firman from the court of Jahangir. That is why the answer is Jahangir in this case. When the question will ask who was sitting on the Mughal throne when the Britishers first entered their court. Okay, the answer will be Jahangir. Now let me move on to the next slide. Question number 18. Sher Shah as a title. Sher Shah as a title. Sher Shah after the battle of, but gained the title. Sher Shah gained the title of Sher Shah after the battle of. Sher Shah was known by some other name. His name was Farid Khan. Okay, the original name. But he came to known as Sher Shah. Sher Shah হিসেবে শের শাহকে পরিচিত হলেন কোন যুদ্ধের পর? আনসার ইজ চারটে অপশন আছে, চৌসা, ঘাগড়া, কানজ, বিলগ্রাম। কি হবে উত্তর? শের শাহকে কোন যুদ্ধের পর থেকে শের শাহ বলে ডাকা হতে শুরু করলো? এটার আনসার কি হবে? বলে দিচ্ছি, এটার আনসার হবে চৌসা। ওকে, শের শাহর দুটো ইম্পর্টেন্ট ব্যাটল যেটা বলে দেওয়া খুব দরকার। একটা হচ্ছে ঘাগড়াটা কিন্তু শের শাহর জন্য প্রয়োগ নয়, ঘাগড়া কিন্তু বাবরের সঙ্গে হয়েছিল, ঠিক আছে? তো ঘাগড়া আগে থেকেই বাদ। তো এই দুটো কানৌজ আর বিলগ্রাম এটা কিন্তু একটা যুদ্ধেরই নাম, যেটাকে ব্যাটল অফ কানৌজ বলে সেটাকেই ব্যাটল অফ বিলগ্রাম বলে, এবং এটা অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1540 সালে, ঠিক আছে? ব্যাটল অফ কানৌজ আর ব্যাটল অফ বিলগ্রাম, ঠিক আছে? কিন্তু ব্যাটল অফ চৌসা অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1539। 1539-এ ব্যাটল অফ চৌসা কন্ডাক্ট করা হয়েছিল, সেখানে শের শাহকে শের শাহ টাইটেল দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং ব্যাটল অফ কানুজ আর ব্যাটল অফ বিলগ্রাম একটা যুদ্ধকে বলা হয়, দুটো আলাদা নাম, সেটা অনুষ্ঠিত হয়েছিল 1540। Battle of Kanuj and Battle of Bilgram is the same battle which was fought in the 1540 by Sher Shah, where he defeated Humayun. But in the Battle of Chausa, 1539, Humayun defeated Sher Shah, but still he got the title Sher Shah in the Battle of Chausa. So the answer of this question will be Battle of Chausa, where he gained the title of Sher Shah. Next question. Shalimar Garden was built by, this is very easy question, সবাই আমরা জানি শালিমার গার্ডেন যেটা কোথায় অবস্থিত? শ্রীনগরে অবস্থিত। শ্রীনগর। এটা কে তৈরি করেছিলেন? আনসার হবে শাহজাহান। ওকে, শালিমার গার্ডেন ওয়াজ বিল্ড বাই শাহজাহান। উনি গার্ডেন তৈরি করতে ভালোবাসছেন, তো সেজন্য শালিমার গার্ডেন এটা খুব ফেমাস একটা গার্ডেন, এটা শ্রীনগরে তৈরি করা হয়েছিল। Who installed Bell of Justice? বেল অফ জাস্টিস মানে এটাকে তখন পার্সিয়ান ভাষায় কি বলা হতো? জঞ্জির ই আদিল। জঞ্জির ই আদিল বা বেল অফ জাস্টিস, এই কনসেপ্টটা কে ইন্ট্রোডিউস করেছিল মুঘল এম্পায়ার? কি হবে উত্তর? হুমায়ুন বাবর, জাহাঙ্গীর, আকবর। জঞ্জির বা বেল অফ জাস্টিস কে ইন্ট্রোডিউস করেছিল? উত্তর কি হবে? কারো জানা থাকলে একটু বলো। ওকে, আনসারটা আমি বলে দিচ্ছি, ইট উইল বি জাহাঙ্গীর। দ্য আনসার ইজ জাহাঙ্গীর। ওকে, Jahangir introduced the Bell of Justice concept.
Next question. Who founded Fatehpur Sikri? Fatehpur Sikri is a city near Agra. আগ্রার কাছে ফতেপুর সিক্রি বলে একটা সিটি তৈরি করা হয়েছিল। কোন রাজা তৈরি করেছিলেন? চারটে অপশন, হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, আকবর। কি হবে উত্তর? ফতেপুর সিক্রি কে তৈরি করেছিল? উই অল নো হিজ নেম। ফতেপুর সিক্রিতে ওনার প্রচুর সৌধ রয়েছে, ইম্পর্টেন্ট। আনসার হবে আকবর। ঠিক আছে, আগ্রা থেকে হয়তো 2 ঘন্টা ড্রাইভ করে যেতে হয় ফতেপুর সিক্রিতে। আকবর সেখানে ওনার ক্যাপিটাল তৈরি করেছিল। আকবরের ক্যাপিটাল কিন্তু আগ্রা পরবর্তীকালে হয়েছিল। ইনিশিয়ালি আকবরের ইনিশিয়াল ক্যাপিটাল ছিল ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রিতে উনি কিন্তু অনেক স্থাপত্য ওনার রয়েছে সেই জন্য। সো হু ফাউন্ডেড ফতেপুর সিক্রি? আনসার উইল বি আকবর। আবার এই স্লাইডের আনসার গুলো আমি মার্ক করে দিচ্ছি। Fatehpur Sikri was founded by Akbar. So this is the entire MCQ sheet. কারো কোনো কনফিউশন থাকলে একটু জিজ্ঞেস করো। মালদা, শিলিগুড়ি, কল্যাণী, আসানসোল, পূর্ত। স্ক্রিনশট নেওয়ার হলে নিয়ে নাও। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। Arambagh was built by which of these Mughal rulers? এই যে গার্ডেন তৈরি করার বিষয়টা, এটা কিন্তু প্রত্যেকটা মুঘল রুলার্সেরই বেশ শখের জায়গা ছিল। ঠিক আছে, শালিমার গার্ডেন তৈরি করেছিলেন শাহজাহান। আরামবাগ বলে একটা গার্ডেন, সেটা কে তৈরি করেছিলেন? বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। আনসার কি হবে? আরামবাগ গার্ডেন কে তৈরি করেছিলেন? আনসার হবে বাবর। এগুলো ওয়ান লাইনার্স, এগুলো এক্সপ্লেনেশন অ্যাজ সাচ নেই, নাম হিসেবে মনে রাখতে হবে। শালিমার গার্ডেন, শাহজাহান, আরামবাগ, বাবর, এগুলো সব রিলেটেড এমসিকিউ, তাই আমি পরপর দিয়েছি লিস্টে। ঠিক আছে, আসতেই পারে আগামী দিনে। শালিমার গার্ডেনটা তো এসেওছে বহু পরীক্ষায়, আরামবাগটা এখনো আসেনি, আসতে পারে। ঠিক আছে, জেনে রাখা ভালো। হু গেভ দ্য টাইটেল রাজা টু রঞ্জিত সিং? রঞ্জিত সিং আমরা জানি পাঞ্জাবের ফেমাস রুলার। ঠিক আছে, পাঞ্জাব যখন ইন্ডিপেন্ডেন্স পেয়ে যায় এবং ইন্ডিপেন্ডেন্ট কিংডম হিসেবে এস্টাবলিশ করে, যখন লেটার মুঘলসরা আসে, তখন রঞ্জিত সিং কিন্তু ইম্পর্টেন্ট রাজা ছিলেন পাঞ্জাবে। তো বাইরে থেকে তখন কি হতো আমরা জানি, পাঞ্জাব সীমান্তবর্তী একটা রাজ্য। ঠিক আছে, এখানেই পাকিস্তান বর্ডার, মানে পাকিস্তান তখন তো পাকিস্তান ছিল না, মানে নর্থ ইস্টার্ন ইনফিল্ট্রেশন তখন কিন্তু এখান থেকেই হতো। এবার পাঞ্জাব এখানে অবস্থিত, তো পাঞ্জাবকে বহু ব্যাটেলস তারা চোখের সামনে দেখেছে। তো বহু অ্যাটাকার্স ছিল, তারা সবাই অ্যাটাক করতো এবং পাঞ্জাবকে পুরোই প্রায় ক্যাপচার করে নিয়েছিল, এক্সেপ্ট রঞ্জিত সিং এর জায়গা ছাড়া। রঞ্জিত সিং কে বাদে সবাইকেই প্রায় ক্যাপচার করে নিয়েছিল যারা ইনভেডার্সরা। তাদের মধ্যেই একজন, অনেকজন ইনভেডার্স ছিলেন। ঠিক আছে, তাদের মধ্যেই একজন ছিলেন জামান শাহ। ওকে, দ্য আনসার উইল বি জামান শাহ। জামান শাহ একজন আফগান ইনভেডার ছিল। উনি পাঞ্জাবের প্রত্যেকটা এরিয়ায় প্রায় কঙ্কার করে নিয়েছিলেন, শুধু রঞ্জিত সিং এর এরিয়াটা কঙ্কার করতে পারেননি, তাই ওনার নাম দিয়েছিলেন রাজা। রঞ্জিত সিং এর নামের পাশে উনি নাম দিয়েছিলেন রাজা, মানে উনি নিজে ইনভেডার হয়ে উনি রঞ্জিত সিং এর এরিয়া বাদে সব এরিয়া কঙ্কার করতে পারলো, তাই নিজেই খুশি হয়ে রঞ্জিত সিং এর নাম দিয়েছিলেন রাজা কে? জামান শাহ। জামান শাহ ওয়াজ অ্যান আফগান ইনভেডার। ঠিক আছে, হু ইনভেডেড পাঞ্জাব ডিউরিং দ্য রেইন অফ রঞ্জিত সিং and he gave the title রাজা to রঞ্জিত সিং। ওকে, নেক্সট এমসিকিউ। whom did Mughals take the festival of Nowruz? হ্যাঁ, মানে কি whom did Mughals take the festival of Nowruz হবে না, whom did Mughals মানে কে চালু করেছিল? whom did Mughals আছে, এটা একটু কনস্ট্রাকশন মিস্টেক আছে, don't consider. I mean to say who started the festival of Nowruz? Who started Nowruz festival? Okay, who started Nowruz? এটার আনসার হবে বলবান। ঠিক আছে, বলবান আনসার হবে স্টার্টেড। এবং এন্ডেড কে, শেষ করেছিল কে? এন্ডেড হচ্ছে অরঙ্গজেব। এই দুটো ডেটা জেনে রাখা ভালো, প্রচুর পরীক্ষায় এই দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেয়। নাওরোজ ফেস্টিভ্যাল, হু স্টার্টেড নাওরোজ ফেস্টিভ্যাল? বলবান। হু এন্ডেড নাওরোজ ফেস্টিভ্যাল? অরঙ্গজেব। ঠিক আছে, এবং নাওরোজ, ও হুম ডিড মুঘলস টেক দ্য ফেস্টিভ্যাল অফ নাওরোজ ফ্রম? ঠিক আছে, এটা ফ্রম অ্যাড হবে, মানে কোন জাতির থেকে মুঘলসরা নাওরোজ ফেস্টিভ্যালকে সেলিব্রেট করতো? অ্যাকচুয়ালি ইট ওয়াজ পার্সি নিউ ইয়ার, সো দ্য আনসার উইল বি পার্সি। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 24 থেকে 3টে এমসিকিউ পেতে পারি। 3টে এমসিকিউ কি কি আরেকবার বলছি, ভালো করে শুনে নিন। লেট মি বি ক্লিয়ারলি এক্সপ্লেন দিস। হুম ডিড দ্য মুঘলস টেক দ্য ফেস্টিভ্যাল নাওরোজ ফ্রম? The answer is
Parsi because it is considered as the Parsi New Year. পার্সি নিউ ইয়ার হিসেবে নাওরোজকে কনসিডার করা হতো, ঠিক আছে। তো এটা পার্সিদের থেকে নেওয়া হয়েছিল নাওরোজ ফেস্টিভ্যালটা, ঠিক আছে। এই নাওরোজ ফেস্টিভ্যালটা স্টার্ট কে করেছিল? স্টার্ট করেছিল বলবান, এগুলো সব আসে এমসিকিউতে, ওকে। শেষ করেছিল কে? এন্ড করেছিল কে? এন্ড করেছিল অরঙ্গজেব। এন্ড করেছিল অরঙ্গজেব, স্টার্ট করেছিল বলবান, এবং এটা ডিরাইভ করা হয়েছে কোথা থেকে? পার্সিয়ান থেকে বা পার্সিদের থেকে, because Nowruz is nothing but the Persian New Year. Okay. Where did the tomb of Sher Shah located? Sher Shah tomb কোথায় অবস্থিত? ঠিক আছে, চারটে অপশন: সাসারাম, দিল্লি, কালিঞ্জর, সোনারগাঁও। কি হবে আনসার? সাসারাম, দিল্লি, কালিঞ্জর, সোনারগাঁও। শের শাহর টম্ব কোথায় অবস্থিত? শের শাহর মৃত্যুর পর ওনার সমাধি ওই জায়গাতেই অবস্থিত করা হয়েছে এবং ওটা ওনার জন্মস্থান ছিল। আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন, ওনার টম্ব যেখানে অবস্থিত ওনার বার্থ প্লেসও কিন্তু সেইটা। বার্থ, শের শাহর বার্থ প্লেস ইজ ইকুয়াল টু টম্ব। উনি জন্মেছিলেন যেখানে, ওনাকে মৃত্যুর পর সেখানেই রাখা হয়েছে, শায়িত করা হয়েছে। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হচ্ছে সাসারাম। আনসার ইজ সাসারাম। সাসারাম লোকেটেড মডার্ন ভারতে কোথায়? ইন বিহার, ওকে। সাসারাম ইজ লোকেটেড ইন মডার্ন বিহার। সেখানেই শের শাহ জন্মগ্রহণ করেছিলেন। শের শাহ বর্ন অন সাসারাম, বর্ন ইন সাসারাম, অ্যান্ড তার টম্বও তাকে মৃত্যুর পর শায়িত করা হয়েছে কিন্তু সাসারামে, ওকে। So where is the tomb of Sher Shah located? Answer is Sasaram. Where is the birthplace of Sher Shah? Answer is Sasaram. Sasaram is located in modern Bihar. Okay, so this is the entire MCQ. Let me mark the right answers once again. Arambagh was built by which of these Mughal rulers? Answer will be Babur. And we have to remember it's just like that. No related MCQ with this question. Who gave the title of Raja to Ranjit Singh? And it will be Zaman Shah. Zaman Shah was the Afghan invader who could not invade Ranjit Singh. So he gave the title Raja to Ranjit Singh himself. Whom did Mughal take the festival of Nowruz from? The answer is Parsis, because it is Parsi New Year and it was started by Balban and it was ended by Aurangzeb. Okay. The last question is in this slide. Where is the tomb of Sher Shah located? The tomb of Sher Shah is located in Sasaram, and his birthplace is also in Sasaram, and Sasaram is located in modern Bihar. যদি কোনো ডাউট থাকে মালদা, শিলিগুড়ি, কল্যাণী, পূর্ত ভবন, আসানসোল একটু জিজ্ঞেস করে নেব। আমি স্লাইডটা কিছুক্ষণ স্টে করাচ্ছি। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। Ghazni was the small principality in Persia. পার্সিয়ার কোন জায়গাটায় গজনি লোকেটেড? ঠিক আছে, মানে গজনি বলে একটা ট্রাইব ছিল। দ্য কোয়েশ্চেন মিনস ইজ, আরেকবার এক্সপ্লেন করছি, গজনি ওয়াজ আ ট্রাইব, ঠিক আছে। একটা ট্রাইবের নাম হচ্ছে গজনি, ঠিক আছে। সেটা কোন দেশের ট্রাইব? তারা পার্সিয়ায় গিয়ে বসবাস করত। গজনি ট্রাইবের লোকজনরা পার্সিয়ায় গিয়ে বসবাস করত, বাট অরিজিনালি তারা কোন দেশে? তারা কি অরিজিনালি পার্সিয়ারই, নাকি টার্কির, না মঙ্গোলিয়ার, না আফগানিস্তানের? আনসার কি হবে? গজনি ট্রাইব অরিজিনালি কোন দেশের? যারা পার্সিয়ায় গিয়ে বসবাস করত। কারণ মাহমুদ অফ গজনি এদেরই, ঠিক আছে। মাহমুদ অফ গজনি যারা অ্যাটাক করেছিল, আমরা জানি মাহমুদ অফ গজনির নাম পড়েছি। তো মাহমুদ অফ গজনি অরিজিনালি কোথা থেকে বিলং করতো? তারা পার্সিয়া গিয়ে সেটেল করেছিল, বাট অরিজিনালি কোথা থেকে বিলং করতো? চারটে অপশন আছে। অপশন বি, আফগানিস্তান। রাইট, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ফর দ্য আনসার। আসানসোল, আফগানিস্তানে গজনি ট্রাইব বসবাস করতো। মাহমুদ অফ গজনি was a member of that tribe and it was they shifted to Persia, but originally they were from Afghanistan. Next question. Who was the author of the book Kitabul Hind? Okay, who was the author of the book Kitabul Hind? Answer: Abu Said, Abul Fazal, Firdausi, Al Biruni. আনসারটা একটু বলো কেউ যদি জানো। কিতাবুল হিন্দ অথর কে ছিল? বলো আসানসোল।
কে বলছে? কিতাবুল হিন্দের অথর কে ছিল? ওরা okay, the answer is Al-Biruni. Now additional information about Al-Biruni was Al-Biruni came to India with Muhammad Ghori একদম ইনিশিয়াল স্টেজে। when Muhammad Ghori came to attack India, Al-Biruni came along with him and he has written a travel blog. এখন যেটা আমরা বলি না ট্রাভেল ব্লগার, ঘুরতে গিয়ে ছবি তোলে, সেরকম অ্যালবিরুনি তখন একজন শাসকদের সঙ্গে আসতো, এসে তখন তো আর ক্যামেরা ছিল না, তখন বইয়ের মধ্যে লিখে নিয়ে যেত কি কি দেখলো ইন্ডিয়াতে এসে, এই দেখলাম। কার সাথে এসেছিল? মোহাম্মদ ঘড়ির সাথে এসেছিল। মোহাম্মদ ঘড়ি কি শাসন করতে এসেছিল? না, মোহাম্মদ ঘড়ি লুট করতে এসেছিল। লুট করতে এসে অ্যালবিরুনিকে সঙ্গে করে নিয়ে ট্রাভেল ব্লগার উনি এসে কি করলেন, উনি লিখে নিয়ে চলে গেলেন কি 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 দেখলেন, এবং সেটাই ওনার বই। তার নাম কিতাবুল হিন্দ, মানে হিন্দকে নিয়ে কিতাব, ইন্ডিয়াকে হিন্দ বলতো ওরা, তো কিতাবুল হিন্দ যেটা হিন্দের বিষয় বলে, সেই বইটা লিখে নিয়ে অ্যালবিরুনি তখন মোহাম্মদ ঘড়ির সাথে এসেছিল এবং এই বইটা লিখেছিল। ওকে, সো দ্য আনসার উইল বি কিতাবুল হিন্দ, and he was a traveler. Al-Biruni was a traveler who has written the book Kitabul Hind during the reign of Muhammad Ghori. অনেকগুলো এমসিকিউ বেরিয়ে গেল একটা এমসিকিউ। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ নোন অ্যাজ দ্য slave of slaves? Option C. Option C, correct. Thank you for the answer. ইলতুৎমিশ। Why he is known as slave of slaves? এটাই দেখতে হবে এবার। কারণ মোহাম্মদ ঘড়ির এই চেনটা একটু আঁকি এখানে। মোহাম্মদ ঘড়ি যিনি লুটপাট করতে এসেছিলেন ইন্ডিয়াতে, তার স্লেভ ছিল কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক, তাই তো? তার স্লেভ ছিল, তাকে এখানে ফাইনালি সে রাজা হয়ে গেল, এখানে শাসন করতে, রুল করতে আরম্ভ করলো, নট লুট বাট রুল। ঠিক আছে, ইনি কি করেছেন, ইনি লুট করেছেন। মোহাম্মদ ঘড়ি কি করেছেন, লুট করেছেন, কিন্তু কুতুবউদ্দিন আইবক যে তার স্লেভ ছিল, সম্পর্কে কি হয়, স্লেভ হয়। হ্যাঁ, ইনি কি করেছেন, ইনি কিন্তু রুল করেছেন, এবং কুতুবউদ্দিন আইবকের সম্পর্কে স্লেভ হয় কে, তার নাম ছিল ইলতুৎমিশ। ইনি ছিলেন, ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের স্লেভ। ইনিও কিন্তু রুল করেছেন, ইনিও কিন্তু লুট করেননি। লুট করেছিলেন মোহাম্মদ ঘড়ি, মোহাম্মদ ঘড়ি স্লেভ হচ্ছে কুতুবউদ্দিন আইবক, উনিও রুল করেছিলেন, ওনার স্লেভ হচ্ছে ইলতুৎমিশ, উনিও কিন্তু রুল করেছিলেন। এবার কি, ইলতুৎমিশকে কেন স্লেভ অফ স্লেভস বলা হচ্ছে? কারণ উনি কুতুবউদ্দিন আইবকের স্লেভ, কুতুবউদ্দিন আইবক নিজে মোহাম্মদ ঘড়ির স্লেভ। মানে অ্যাকচুয়ালি ইলতুৎমিশ হচ্ছে স্লেভ অফ স্লেভস, মানে দুটো দুটো টায়ার পেরোচ্ছে। এই দেখো, এই একটা স্লেভ, এই একটা স্লেভ, স্লেভ অফ স্লেভস। সেই জন্য ইলতুৎমিশ ইজ নোন অ্যাজ স্লেভ অফ স্লেভস, কারণ হি ওয়াজ আ স্লেভ অফ আইবক, কুতুবউদ্দিন আইবক। আইবক ওয়াজ আ স্লেভ অফ ঘড়ি, তো ঘড়ির হয়ে আইবক, আইবকের হয়ে ইলতুৎমিশ, সেই জন্য হি ইজ কনসিডার্ড অ্যাজ আ স্লেভ অফ স্লেভস। ঠিক আছে, আরেকবার মার্ক করে দিই, আফগানিস্তান, Al-Biruni, Iltutmish, and the last question, who was the first Sultan of Delhi to issue regular currency? Regular currency কোন দিল্লি সুলতান ইস্যু করতে আরম্ভ করলো রেগুলার কারেন্সি? কি হবে এটার আনসার? মাহমুদ আফ গাজনি, কুতুবউদ্দিন আইবক, মোহাম্মদ বিন কাসিম, ইলতুৎমিশ। কি হবে? রেগুলার কয়েন্স কে ইস্যু করতে লাগলো? আসানসোল। Option C. অপশন সি, কারেক্ট। ইলতুৎমিশ স্টার্টেড টু ইস্যুইং রেগুলার কয়েন্স। সেই কয়েন্স গুলো কি কি থাকতো? রিলেটেড এমসিকিউ, ইট ক্যান বি আস্কড। একটা হতো টাঙ্কা, টাঙ্কা ইজ সিলভার কয়েন, ইট ইজ অফ হায়ার ভ্যালু। আরেকটা হতো জিতাল, জিতাল ইজ কপার কয়েন্স, ইট ইজ অফ আ লেসার ভ্যালু। এই দু ধরনের কয়েন্স ইলতুৎমিশ ইস্যু করলো, এবং সেটা রেগুলার কারেন্সি হিসেবে ইস্যু করলো। রেগুলার কারেন্সি একদম চেনে থাকবে দুটো, একটা হচ্ছে সিলভার, একটা হচ্ছে কপার। সিলভারের নাম হচ্ছে টাঙ্কা, কপারের নাম হচ্ছে জিতাল। ওকে, টাঙ্কা এন্ড জিতাল দুটো কয়েন্স বার করলো, রেগুলার কারেন্সিও বার করলো ইলতুৎমিশ। ওকে, আরেকবার বলে দিই, গাজনি ওয়াজ a small principality in Persia, Afghanistan origin.
হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক কিতাবুল হিন্দ? আল বেরুনি। স্লেভ অফ স্লেভস কাদেরকে বলা হয়, কাকে বলা হয়? ইলতুৎমিশ। অ্যান্ড হু ওয়াজ দ্য ফার্স্ট সুলতান অফ দিল্লি টু ইস্যু রেগুলার কারেন্সি? আনসার ইজ ইলতুৎমিশ। ওকে, কারো কোনো ডাউট থাকলে একবার জিজ্ঞেস করুন। কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন, শিলিগুড়ি, মালদা। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি।